5ই সেপ্টেম্বর CI2 রাজ্য ওয়ার্কিং কমিটির সভা সংগঠিত করি। সেই সভা থেকে শ্রমজীবী মানুষ সহ ত্রিপুরা রাজ্যের মানুষের সামনে এই মুহূর্তে যে দুর্বিষহ অবস্থা তা নিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের রাজ্যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যে বন্যার সাথে সাথেই আমরা CI2 রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের সকল স্তরের ইউনিটের কাছে সারা রাজ্যে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যাতে বন্যার্তদের পাশে সহায় সম্পদ নিয়ে শারীরিকভাবে বন্যার্তদের সাহায্যের জন্য তারা এগিয়ে আসেন। আপনারা দেখেছেন সারা রাজ্যেই CI2-র পক্ষ থেকে বন্যার্তদের সাহায্যের জন্যে বিভিন্ন সামগ্রী যেমন বিতরণ করা হয়েছে, তার পাশাপাশি বন্যার্ত মানুষকে সাহায্য করার জন্যে বিভিন্নভাবে CI2-র নেতৃত্ব এবং কর্মীরা এগিয়ে এসছেন এবং সাহায্যের হাত প্রসারিত করেছেন। কিন্তু দুর্ভাগ্যের হলো এটা সত্যি যে আমাদের রাজ্যে যে সরকার আছে সেই সরকার যে দল দ্বারা পরিচালিত হয় সেই দল এতটা অমানসিক দৃষ্টান্ত তারাই বন্যার সময় স্থাপন করেছে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার জন্যে। শান্তিরবাজার এলাকায় যেখানে নদী পর্যন্ত তার গতিপথ পরিবর্তন করে ফেলেছে, মুহুরী নদী, আরও রাজ্যের বেশ কিছু জায়গায় নদী তার গতিপথ পরিবর্তন করেছে। শান্তিরবাজারে একটা জায়গায় দুজন বয়স্ক মানুষ, একজন পুরুষ একজন মহিলা, তাদের বুক জল পর্যন্ত হয়ে গেছে। তাদেরকে রক্ষার জন্যে NDRF-এর নৌকা নিয়ে আসার জন্যে বলা হয়েছিল। নৌকা এসছে, তাদেরকে তুলবার জন্য NDRF-এর কর্মীরা সহায়তা করার জন্য এগিয়ে যাচ্ছেন, কিন্তু সেই নৌকাতে একজন বিজেপির কর্মী ছিলেন, তিনি সেখানে ওই দুজন মানুষকে তুলতে রাজি হননি। নৌকাটা আবার ফিরিয়ে নিয়ে চলে আসে। CI2-র কর্মীরা পরবর্তী সময়ে কলা গাছের ভেলা বানিয়ে সেখানে তাদেরকে উদ্ধার করেছেন। ঠিক একইভাবে আজকে বিভিন্ন জায়গায় রাজ্য সরকার একের পর এক ঘোষণা দিচ্ছে তারা, কিন্তু এই ঘোষণাগুলো তারা কার্যকর করার ক্ষেত্রে কোনো রকম ভূমিকা গ্রহণ করছে না। এখনও যদি বন্যার্তদের পাশে আমরা যাই, গিয়ে দাঁড়াই, আমরা খবর নিই যে আপনারা সরকারের থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কি না, অনেক জায়গাতেই এখন পর্যন্ত সরকারের দিক থেকে কোনো রকম সাহায্য গিয়ে পৌঁছায়নি। তাহলে ঘোষণা, এই যে NDRF-এর ফান্ড আছে, ন্যাশনাল ডিজাস্টার রিসোর্স ফান্ড যেটা আছে, ফোর্স যেই কাজটা করে, সেই জায়গায় ত্রিপুরা রাজ্যে একটা ফান্ড আছে। মৃত মানুষদের জন্য 4 লাখ টাকা ঘোষণা করে দেওয়া হয়েছে, কিন্তু সরকারের দিক থেকে তার সাথে যে আরও কিছু যোগ করে সাহায্য করা মৃত মানুষদের পরিবারকে, তার জন্য সরকারের দিক থেকে কোনো রকম উদ্যোগ নেই। আমরা লক্ষ্য করছি কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড বলে একটা বোর্ড গঠিত হয়েছে। শ্রমিকদের বিভিন্ন তাদের ছেলেমেয়েদের শিক্ষার জন্যে, শ্রমিকরা আহত হলে পর সেখান থেকে তাদের সাহায্য করার জন্যে, হাসপাতালে থাকলে পর তাদের সাহায্য করার জন্যে ওই বোর্ডের টাকা শ্রমিকদের পাবার কথা। এই টাকা শ্রমিকদের শেষ হিসেবে যে টাকা সরকারের ঘরে জমা হয় সেই টাকা থেকে দেওয়ার কথা। সেই জায়গাতে এই বোর্ডের টাকা অন্য কোনো খাতে খরচ করা যায় না, কিন্তু সরকার ঘোষণা করে দিল এই বোর্ডের থেকে 4,000 টাকা, যাদের কার্ড আছে তাদেরকে 4,000 টাকা দেওয়া। এটা অধিকারী সরকার কি করে হলো? সরকার তো তার নিজের টাকা থেকে সেই টাকা শ্রমিকদের দেবে বা অন্য অংশের মানুষকে দেবে। সেই জায়গায় সেটা না করে তারা এই বোর্ডের টাকায় হাত দিয়ে কাজ করছে। অর্থাৎ কইয়ের তেলে কই ভাজা, এরকম একটা কাজকর্ম সরকার করার চেষ্টা করছে। না কেন্দ্রীয় সরকারের দিক থেকে আমরা ঘোষণা শুনেছি 40 কোটি টাকা এসছে, আমরা ঘোষণা শুনেছি আরও অনেক কিছু। রাজ্য সরকার বিধানসভার শেষ অধিবেশনের শেষ দিনেও ঘোষণা করেছে, কিন্তু এখন পর্যন্ত সেই জায়গায় ভূমিকা নেই। তার জন্যে আমরা CI2 সিদ্ধান্ত নিয়েছি যে মহকুমাগুলো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত সেই মহকুমাগুলোতে ইতোমধ্যে আমরা সাহায্য করেছি। আবারও আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা প্রতিটি জায়গায় চাল ডাল ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে, সবটা তো আর আমরা পারবো না,
আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদের কাছে চাল ডাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা গ্রহণ করব। তার পাশাপাশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বোনাস এবং এক্স গ্রেশিয়া এটা শ্রমিকরা তাদের ন্যায্য প্রাপ্য, এটা এই বোনাস এক্স গ্রেশিয়ার ক্ষেত্রে গত বছর বা তার আগের বছরগুলোতে আমরা দেখেছি মালিক শ্রেণী উপযুক্ত ভূমিকা গ্রহণ করে না। সরকারের দিক থেকেও এই যেমন আজকে আমরা একটা সার্কুলার পেয়েছি, বোনাস এক্স গ্রেশিয়া দিয়ে দেওয়ার জন্য সার্কুলার সরকার ইস্যু করেছে, কিন্তু সার্কুলারে তো মালিকরা তাদের টনক নড়ে না। মালিকদের উপর চাপ সৃষ্টি করতে হয় সরকারের দিক থেকে, শ্রম দপ্তরের দিক থেকে, কিন্তু সেই কাজটা সরকারের দিক থেকে করছে না। তার জন্যে আগামী 25শে সেপ্টেম্বর আমরা সারা রাজ্যের পশ্চিম জেলা, সিপাহীজলা জেলা, গোমতী জেলা, খোয়াই জেলা, এই 4টি জেলা এবং ধলাই জেলা থেকে শ্রমজীবী মানুষ যারা বোনাস এবং এক্স গ্রেশিয়া পাওয়ার অধিকারী তারা শ্রম দপ্তরে গণডেপুটেশন দেবেন এবং তার সাথে শ্রমিকদের এই মুহূর্তে যে কাজের সমস্যা আছে, খাদ্যের সমস্যা আছে, অন্যান্য যে সমস্যাগুলি আছে সেই বিষয়গুলো নিয়েও আমরা শ্রম দপ্তরের দৃষ্টি আকর্ষণ করব, যাতে শ্রমিকদের এই সমস্যার সমাধানে তারা উদ্যোগী হন। এই বিষয়গুলো এছাড়াও আমরা অনেকগুলো বিষয় সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী সময়ে আমাদের নেতৃত্ব এখানে আছেন, তারা বাকি বিষয়গুলো বিস্তারিতভাবে সেখানে আলোচনা করবে। সিআইটিউর জেনারেল সেক্রেটারি শঙ্কর দত্ত বলেছেন, বন্যা নিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের শ্রমজীবীরা মানুষ থেকে অর্থ সংগ্রহ করে যে মহকুমাগুলিতে আক্রান্ত মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের সিআইটিউর সর্বভারতীয় কমিটি, অল ইন্ডিয়া যে কমিটি, আরও দু একটা রাজ্য ইতিমধ্যে তারা বলেছেন তাদের সাধ্য অনুযায়ী কিছু অর্থ তারা পাঠিয়েছেন ত্রিপুরার বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য। এবং আমরা রাজ্য থেকে কিছু যারা বন্ধুস্থানীয় আছে তাদের থেকে সংগ্রহ করে এই কাজটা সর্বভারতীয় স্তর থেকে যে সাহায্যটা পেয়েছি এবং আমাদের রাজ্য থেকে যে সংগৃহীত এটা নিয়ে আগামী আরও কিছুদিন আমরা বন্যার সাহায্যটাদের পাশে দাঁড়ানোর যে কাজটা সেটা আমরা চালিয়ে যাব। এখানে উল্লেখযোগ্য দিক যেটা বলেছে, কাজ এবং খাদ্য এটা নেই, খুব খারাপ অবস্থা। মুখ্যমন্ত্রীর কাছে সর্বদলীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল যে ইমিডিয়েটলি যাতে তিনি তার ঘরটা ঠিক করবেন, তাকে কমপক্ষে 2 মাসের খাদ্য যাতে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ রেগা বা টুইবের কাজটা যদি দিয়ে দেয় তাহলে সে তার ঘরটা ঠিক করবে, মেনটেনেন্স করবে, এতে যে খাদ্যটাও পাবে এবং চলতে পারবে কোনো রকম। কিন্তু কিচ্ছুই করবেন না, কোথাও রেগার কাজ নেই, টুইবের কাজ নেই। পুজো আসছে, সর্বত্র একটা হাহাকার অবস্থা, মানুষের কাজ খাদ্যের একটা চরম সংকট চলছে। এটা আমরা বরাবর বলছি, কিন্তু শুনতে চায় না এই সরকার, এই ভাষা বুঝতে চায় না। প্রয়াতদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে, ডিজাস্টার ম্যানেজমেন্টে যা আছে এটা দিয়ে হবে না। আমরা বলবো প্রাইম মিনিস্টার আবাসন যোজনা ঘর দিয়ে দিক, যারা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে এটা দিয়ে দিতে হবে, আর যারা অন্যান্য যারা আংশিক ক্ষতিগ্রস্ত তাদেরকে সেটা দিয়ে দিতে হবে। আর যেখানে যেখানে ক্যাম্প চলছে সেখানে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সরবরাহ করতে হবে। এখানে একটা বিষয় যেটা আমরা বলবো, প্রয়াত যারা হয়েছেন, বন্যায় যারা মারা গেছেন, তাদের পরিবারে কমপক্ষে 40 লক্ষ টাকা দিতে হবে এটা, এবং তাদের পরিবারে একজনকে কাজের ব্যবস্থা করে দিতে হবে। এটা আমরা দাবির মধ্যে রেখেছি। এখানে একটা বিষয় যেটা এসছে, সারা ভারতবর্ষে এটা খুব জটিল কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। টোটাল দ্য ওয়ার্কফোর্স, কি কেন্দ্র সরকার, কি রাজ্য সরকার, কি বেসরকারি সংস্থা, কোথাও সেখানে নিয়মিত কোনো কর্মনিয়োগ চলছে না। সর্বত্র একটা পরিস্থিতি তৈরি করেছেন কেন্দ্র সরকার, রাজ্যের সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকারগুলো, আর বেসরকারি সংস্থা এখন ঠিকাদার, আউটসোর্সিং এবং অ্যাপ্রেন্টিস, অর্থাৎ টোটালি অস্থায়ী কর্মী নিয়োগ। লক্ষ্যটা হলো কি, স্থায়ী কর্মীদের বিরুদ্ধে অস্থায়ী কর্মীদের ব্যবহার করা। স্থায়ী কর্মীর সংখ্যা হ্রাস পাচ্ছে, অস্থায়ী কর্মীর সংখ্যা বাড়ছে। আমরা বলছি সম কাজে সম মজুরি দিতে হবে, তাদেরকে নিয়মিত বেতনক্রম দিতে হবে, অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো দিতে হবে। ত্রিপুরাতেও এ রাজ্যের সরকার 2018 সাল পর্যন্ত 10 বর্ষ পর নিয়মিত হতো। জুলাই মাসের 1 তারিখ বিজ্ঞপ্তি জারি করে বামফ্রন্ট সরকারের নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে দিলেন। এখানে যারা 15 বছর 20 বছর হয়ে গেছে তারা এখনও নিয়মিত বেতনক্রম পাচ্ছে না, তাদের রেগুলার হিসেবে ঘোষণা করছেন। এটা তীব্র প্রতিবাদ করছে, আমরা রাস্তায় নামব।
এটা আমাদের সর্বভারতীয় অল ইন্ডিয়া কাউন্সিলের ডিসিশন, কলকাতায় মিটিং হয়ে গেছে। সেই মিটিং থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা দেশব্যাপী এই অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং নিয়মিতকরণ এবং তাদের নিয়মিত বেতনক্রম, সমকাজে সমমজুরি, একই টেবিলে বসে কাজ করছে, কেউ পায় 8,000 10,000, কেউ পাবে 50,000। এটা কী করে হয়? এবং এই যে অবস্থাটা, এটা চলতে পারে না। সমকাজে সমমজুরির সুপ্রিম কোর্টের নির্দেশ, এই নির্দেশ মেনে এটা কার্যকরী করার জন্য আমরা রাস্তায় নামবো। আমরা রাজ্যভিত্তিক একটা কনভেনশন আগামী অক্টোবর মাসের প্রথম দিকে আমরা চেষ্টা করবো, একটা কনভেনশন করব, তার নভেম্বর থেকে আমরা রাস্তায় নামবো। এটা আমাদের সারা ভারতবর্ষে আমরা রাস্তায় নামার সিদ্ধান্ত হয়েছে। সব কটা ট্রেড ইউনিয়ন যৌথভাবে এটা নিয়ে তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব। এবং এই আন্দোলনে এটা ভাবার কোনো কারণ নেই যারা নিয়মিত শুধু তারা থাকবে, অনিয়মিত কর্মচারীদের পাশে নিয়মিতরও থাকবে। শিক্ষক কর্মচারী সংগঠনকে আমরা আহ্বান জানাবো এই আন্দোলনে আমাদের সঙ্গে থাকার জন্য। এখানে বেসরকারিকরণ সিরিয়াস আকার ধারণ করেছে। ইতিমধ্যে 1240 কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে রাস্তা দিয়ে দিচ্ছে টাটাকে। এবং বিদ্যুৎ ক্ষেত্র বেসরকারিকরণ চলছে, স্টিল বেসরকারিকরণ চলছে, পেট্রোলিয়াম ক্ষেত্র বেসরকারিকরণ চলছে, আইটি সেক্টর প্রায় স্তব্ধ করে দেওয়ার দিকে যাচ্ছে। ব্যাঙ্গালোরের অবস্থা খুব খারাপ, প্রচুর ছাঁটাই হয়ে গেছে। এবং হাউজিং যে যে অ্যাপার্টমেন্টের যে প্রোগ্রামটা, সেইটাও প্রায় ফেল করেছে। একেবারে হিসাব করে দেখা গেছে 4টা পরিবার ভারতবর্ষের সমস্ত সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে, 4টা পরিবার। এবং এখন যে গভর্নমেন্ট এসছে মোদি থার্ড টাইম, যাদেরকে নিয়ে তিনি সরকার সাজিয়েছেন, তারা সব এই নীতি মেনে কাজ করছেন। এবং এটা ওই 4টা পরিবারের নির্দেশেই সরকারটা চলছে। এবং এটা যদি চলে দেশের আর কিছু থাকবে না। এটা প্রতিবাদে আমরা রাস্তায় নামব। বাগিচা শিল্প আমাদের অল ইন্ডিয়া মিটিং আলোচনা হয়েছে। দেখা যাচ্ছে চা বাগানের জায়গা, রাবার বাগান, প্ল্যান্টেশনের যে জায়গাগুলো, এই জায়গাগুলো অন্যত্র দিয়ে দিচ্ছে। এবং এগুলি কোথাও কোথাও মাল্টি ন্যাশনাল ক্যাপিটাল বহুজাতিক সংস্থাগুলো হাতিয়ে নিচ্ছেন। বাগিচা শিল্পকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছেন। যারা কাজ করছেন তারা কাজ হারাবে। এটা নিয়েও আমাদের প্ল্যান্টেশন ওয়ার্কার্স ফেডারেশন তারা কর্মসূচি নিয়েছেন, তারা রাস্তায় নামবেন। মাইগ্রেন্ট লেবার ত্রিপুরার থেকে বিরাট অংশে গিয়েছে, গোটা ভারতবর্ষে এটা চলছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় যেমন যাচ্ছে, আমাদের একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যায়। মাইগ্রেন্ট লেবারদের যে মাইগ্রেন্ট অ্যাক্ট, সেই অনুযায়ী যদি তারা হ্যারাসমেন্টের সম্মুখীন না হয়, তারা যাতে উপযুক্ত মজুরি পায়, এই বিষয়গুলি দেখার জন্য আমরা মাইগ্রেন্ট লেবারের ক্ষেত্রে বলেছি শ্রম পোর্টাল যেটা নিয়েছে, এটা যারা পায়নি তাদেরকে কার্ড দিতে হবে। এটাকে ঘোষণা করতে হবে, এর থেকে আর্থিক সাহায্য দেবে, এটাকে ঘোষণা করতে হবে। এটা দিয়ে এটা আইডেন্টিটি কার্ড হিসেবে ব্যবহৃত হবে। নতুবা কেউ বললে তুমি বাংলাদেশ থেকে এসছো, তুমি এখান থেকে ত্রিপুরা থেকে কাজ করতে গিয়েছে, বাংলাদেশ থেকে এসছে, এই অবস্থা চলছে, মানে চূড়ান্ত হ্যারাসমেন্ট। কাজেই এইটা যারা আছে, ই শ্রম কার্ড যাদের আছে, সেটাকে অর্থাৎ স্মার্ট কার্ড আর কি, সেটাকে মেনে এটাকে যাতে কার্যকরী ভূমিকা নেয় আমরা কেন্দ্রের কাছে বলবো, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ হয়েছে, সেটা যাতে রূপায়িত করে। গ্রামীণ শ্রমিকের সংখ্যা বাড়ছে এবং এদেরকে কর্মসংস্থানের প্রশ্নেও আমরা আন্দোলনে কর্মসূচি নিয়েছি। বোনাস এক্সগ্রেসিয়া বলেছে নির্বিকার সরকার। আর কয়দিন আছে দুর্গাপূজার, এখন পর্যন্ত ত্রিপক্ষীয় মিটিংগুলো শুরু করেনি। শ্রম দপ্তরকে ধাক্কা দিলে তার বন্যরে, কেন সরকারের কোনো দায়িত্ব থাকবে না? এবং এখানে গিয়ে বোনাস এক্সগ্রেসিয়ার জন্য ত্রিপক্ষীয় মিটিংগুলো খুব দ্রুততার সঙ্গে আগামী 8-10 দিনের মধ্যে শেষ করতে হবে, যাতে বোনাস এক্সগ্রেসিয়া পায়। তার জন্য তদবির তদারকি শ্রম দপ্তরকে এবং সরকারকে করতে হবে। বিদ্যুৎ মাশুল কথা নেই বার্তা নেই, বাড়িয়ে দিয়েছেন। এমনিতেই মানুষ বন্যায় আক্রান্ত, আর বিদ্যুৎ মাশুল বাড়ানোর ক্ষেত্রে আমি লক্ষ্য করলাম কথায় কথায় বললে বামফ্রন্ট সরকারের সময়, এবং যারা বললে তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন, 2005-এর 1 জানুয়ারি এটাকে কার অর্ডারে করতে বাধ্য হয়েছে? কোম্পানি, সেন্ট্রাল গভর্নমেন্ট অর্ডারে বিদ্যুৎ আইন তৈরি করে তারপর বাধ্য করেছে এটাকে। তার আগে তো বিদ্যুতের পয়সা ত্রিপুরার যে কয়জনই দিত। তো এখানে গিয়ে স্বাভাবিক কারণে যখন দামটা 1 টাকা হয়, তার 100 পয়সা, 100 পয়সাকে 100% বাড়ছে। অ্যাকচুয়ালি 2005-এর 2004-এর ডিসেম্বর পর্যন্ত যতদিন ত্রিপুরা সরকারের হাতে বিদ্যুৎ দপ্তর ছিল, দপ্তরের আওতায় ছিল, তখন পর্যন্ত তো মানুষ বিদ্যুতের পয়সা একেবারে নাম কস্তে কিছু দিতেন, কেউ দিতেন কেউ দিতেন না। নিগম হওয়ার পর স্বাভাবিক কারণেই বিদ্যুতের দাম নির্ধারিত হয়েছে, মাশুল নির্ধারিত হয়েছে, এবং তার মধ্যে মানুষের চাপ তৈরি না করে এটা একটা ভালো জায়গায় ছিল, এটাকে এখন লোকসানের কিনারে নিয়ে গেছেন, 2 দফায় দাম বাড়িয়েছেন। এবং তারা যে সমস্ত কারণগুলো দেখিয়েছেন এগুলো ঠুনকো যুক্তি
এবং এটা কোনো যুক্তি ছিল না বাড়ানোর। আর বিশেষ করে বন্যা চলছে রাজ্যে, মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে, তাই মুখ্যমন্ত্রী বক্তব্য ত্রিপুরা রাজ্যে মোট জনসংখ্যার অর্ধেক আক্রান্ত হয়েছেন। সর্বদলীয় মিটিংয়ে তিনি বলেছেন 15,000 কোটি টাকার উপর ক্ষতি হয়েছে। কি করে এখন বিদ্যুতের দাম বাড়ে? আমি বলেছিলাম সেটা স্থগিত করে রাখার জন্য, আপাতত স্থগিত রাখুন, পরবর্তী সময় এটা সম্পর্কে ভাবুন, কিন্তু শুনলেন না, এটাকে কার্যকরী করলেন। আমরা এটা প্রত্যাহার দাবি করছি। বিজেপি আরেক কাণ্ড শুরু করেছে, সভ্যপদ সংগ্রহের নামে এখন গিয়ে তারা আমাদের স্ট্যান্ডগুলোতে গিয়ে বলছে হয় সভ্যপদ নিতে হবে, এতদিন বলেছে বিএমএসের সভ্যপদ, এখন বলছে বিজেপির মেম্বারশিপ নিতে হবে, নতুবা ভোটার স্ট্যান্ড থেকে গাড়ি চালাতে দেবে না, অটো চালাতে দেবে না। এই ধরনের চাপ পরিবহন শ্রমিক এবং বিভিন্ন যেখানে কাজ করে সেখানে বাধ্য করছে। কে বিজেপির মেম্বার হবে না হবে তার ইচ্ছার উপর নির্ভর করে চাপ সৃষ্টি করে তার যে কাজ, সে কাজটা কেড়ে নিয়ে তাকে বিজেপির মেম্বার হতে বাধ্য করা, এটা অনৈতিক, এটা হওয়া উচিত না। আমরা এটা প্রতিবাদ করছি। ত্রাণে দলবাজি চলছে এবং এই দলবাজি বন্ধ হওয়া দরকার। যারা বামপন্থী মনোভাবাপন্ন কোনো ক্ষেত্রে তারা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন এবং দুর্নীতি হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। এবং এখানে নিয়োগ নিয়ে, বিভিন্ন দপ্তরে নিয়োগ নিয়ে দেখা গেল কোনো নীতি নেই, কিচ্ছু নেই, এবং নীতি বহির্ভূতভাবে নিয়ম নীতির তোয়াক্কা না করে সেখানে নিয়োগ হচ্ছে। এগুলো ইতিমধ্যে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। CI2 এগুলোর প্রতিবাদ আমরা করেছি, এখনও আমরা প্রতিবাদ করছি। এবং এখানে আমাদের নারীদের উপর বিভিন্ন জায়গাতে কিছু কিছু নির্যাতনের ঘটনা ঘটছে, এটা প্রতিবাদও আমরা করছি। বলবেন আমাদের যে ইতিমধ্যে একটা কর্মসূচি আমাদের হয়েছে এবং তাদেরও সর্বভারতীয় কতগুলি কর্মসূচি নেওয়া হয়েছে। এই সম্পর্কে কমরেড পাঞ্চালী ভট্টাচার্য আছেন, যিনি নারী সমন্বয়ে রাজ্য কমিটি কনভেনর, তিনি বলবেন। এবং নারীদের উপরে আক্রমণ বন্ধ হওয়া উচিত বলে CI2 মনে করে একটু আমরা প্রতিবাদের রাস্তায় নামব। আমি বেশি সময় নেব না, খুব বেশি বলার কিছু নেই, কারণ আমাদের জেনারেল সেক্রেটারি এবং আমাদের প্রেসিডেন্ট বলেছেন। একটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা যদি এটা আপনাদের সংবাদপত্রে উল্লেখ করেন তাহলে খুব ভালো হয়। সেটা হচ্ছে যে এক্স গ্রেশিয়া সংক্রান্ত শুনেছেন আপনারা যে 25 তারিখ আমাদের একটি মিছিল করব, আমরা আমাদের দাবি জানাবো শ্রম দপ্তরে। যেটার অন্যতম মূল একটা দাবি আছে, সেটা হচ্ছে যে সবচেয়ে বড় উৎসব আমাদের সামনেই আসছে, শারদ উৎসব। এই শারদ উৎসব উপলক্ষে সবখানে আমরা দেখি যে কিছু না কিছু বোনাস দেওয়া হয় এবং সরকারি কর্মচারীদের এক্স গ্রেশিয়া দেওয়া হয়। এবং সরকারি কর্মচারীদের যেহেতু এক্স গ্রেশিয়া দেওয়া হয়, রাজ্য সরকার, এটা বামফ্রন্ট সরকারই চালু করে গেছিলো। সেটা হচ্ছে আমাদের যে প্রকল্প কর্মীরা আছেন, অঙ্গনাদি কর্মী, সহায়িকা, মিড ডে মিল কর্মী, তারপর আশাকর্মী, তাদেরকেও বামফ্রন্ট সরকার এক্স গ্রেশিয়া প্রত্যেক পুজোতে তা দিয়েছেন। আমরা লক্ষ্য করছি 18 সালের পর থেকে এটার মধ্যে একটা ভাঙন আসছে। ভাঙন মানে ওদের মর্জি মতো করছে। NHM বলুন, এলিমেন্টারি এডুকেশন বলুন, কিংবা শিক্ষা দপ্তর বলুন, সেটা সঠিকভাবে হচ্ছে না, কিংবা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলুন, সঠিকভাবে সেটা দেওয়া হচ্ছে না। গত বছর আমরা লক্ষ্য করলাম যে অঙ্গনাদি কর্মী সহায়িকাদের এক্স গ্রেশিয়া দিয়েছে, আশাকর্মীদের দিয়েছে, কিন্তু মিড ডে মিল কর্মীদের দেয়নি। অথচ মিড ডে মিল কর্মীরা অত্যন্ত গরিব ঘরের মহিলা, ওরা আসে, পেটের দায়ে আসে, সামান্য ওরা মজুরি পায়, তাও পুরো 12 মাস পায় না, 10 মাস পায়, কারণ গরমের ছুটিতে স্কুল বন্ধ থাকে, শারদ উৎসবের সময় স্কুল বন্ধ থাকে। যেহেতু তখন মিড ডে মিল বাচ্চারা পায় না, এর জন্য 2 মাস ওদের কোনো মজুরিও দেওয়া হয় না। এটা নিয়েও আমরা প্রতিনিয়ত এলিমেন্টারি এডুকেশনের দৃষ্টিতে আনছি, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। তো গত বছর আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম যে ICDSকে দেওয়া হচ্ছে এক্স গ্রেশিয়া, NHM থেকে আশাকর্মীদের এক্স গ্রেশিয়া দেওয়া হচ্ছে, কিন্তু ব্যতিক্রম মিড ডে মিল কর্মী। আমরা সঙ্গে সঙ্গে ছুটে গেলাম এলিমেন্টারি এডুকেশনের ডিরেক্টরের কাছে। আমরা ডিরেক্টরের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললাম, বোঝালাম ওনাকে। তারপরে আমরা শ্রম কমিশনারের কাছেও গেলাম, যেমন করে হোক মিড ডে মিল কর্মীদের যেন এক্স গ্রেশিয়া দেওয়া হয়। এলিমেন্টারি এডুকেশনের ডিরেক্টর বললেন, আমরা চেষ্টা করছি, কেন এরকম হবে, বৈষম্য কেন হবে, যেহেতু ICDS পাচ্ছে, আশাকর্মীরা পাচ্ছে, ওরা কেন পাবে না। আমরা শুনে খুশি হয়েছিলাম, আশ্বস্ত হয়েছিলাম বোধহয় পাবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মিড ডে মিল কর্মীদেরও ডিপ্রাইভ করা হয়েছে।
তো 25 তারিখে আমরা যাব, এই বিষয়গুলো আমরা বলবো। আপনারাও যদি সংবাদপত্রে এগুলো একটু সুন্দর করে একটু তুলে ধরেন মানুষের সামনে, তাহলে আমার মনে হয় খানিকটা সুরাহা হবে এই বিষয়টা। নারী নির্যাতন সম্পর্কে বলেছেন আমাদের প্রেসিডেন্ট, আমি বিশেষ কিছু বলতে চাই না। আসলে কলকাতার ঘটনার পর, আর.জি. করের ঘটনার পর সাধারণ নারীদের মধ্যে, নাগরিকদের মধ্যে আমরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি যে আমাদের প্রতিবাদ করা উচিত। এটাই হচ্ছে উপযুক্ত সময়, আর দেরি করা না। কলকাতায় যেটা হয়েছে সেটা আমাদের রাজ্যে ঘটবে না, আমরা কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারি না। বিশেষ করে আমরা যেটা বলবো, কর্মক্ষেত্রে, কাজের জায়গায় যেন কোনো নারীদেরকে নির্যাতন না করা হয়। এবং যদি কোনো রকম মানে তাদের উপর নির্যাতন হয়, তাদেরকে হয়রানি করা হয় মানসিকভাবে, শারীরিকভাবে, তাহলে সঙ্গে সঙ্গে যেন এটার বিরুদ্ধে সারা রাজ্যে প্রতিবাদ আমরা গড়ে তুলতে পারি। সেই চিন্তা থেকেই আমরা পরশুদিন এখানে করেছি। খুব কম সময়ে আমরা করেছি, এটা সাংঘাতিক যে সারা জাগাতে পেরেছে তা না, কিন্তু তবুও একটা বার্তা দিতে চেয়েছি রাজ্যের মানুষের কাছে যে আমরা কিন্তু প্রস্তুত। কর্মক্ষেত্রে যদি নারীদেরকে এভাবে হয়রানি করা হয়, নির্যাতন করা হয়, তাহলে সঙ্গে সঙ্গে যেন সমস্ত নাগরিক সমাজ যেন রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করে, এইটুকুই আমাদের বলা। এই এর একটা